আপনি আমার কাছ থেকে দূরে থাকুন, না হলে আমি নিজেকে মেরে ফেলবো। দরজা খুলে যখন বাসর ঘরে প্রবেশ করলাম তখন দেখি আমার রুমটা বেশ আকৃষ্টতা সহকারে সাজানো হয়েছে। হলুদ লাল গাঁদা ফুলের বেনিগুলো রুমের চারপাশে বেশ ভালো করেই সাজানো হয়েছে। রজনীগন্ধাগুলো টেবিলের ওপরে আলোকিত সজ্জাতে সৌন্দর্য ছড়াচ্ছে। সাজানো ঘরটার বেডটাতে বসে আছে লাল শাড়ি পরা আমার সদ্য বিবাহিত বউ মিতু। আমি ধীর পায়ে হেঁটে কিছুটা তার কাছে গেলাম। তখনই শুনতে পেলাম মিতু বেশ ফুপিয়ে ফুপিয়েই কাঁদছে। আমি কিছু বলতে যাব তখনই টেবিলে রাখা ফলের বাটি থেকে ছুরি তুলে এনে নিজের গলাতে ধরে ওপরের কথাটি বলল। আমি মিতুর কাণ্ড দেখে ফিক করে হেসে দিলাম। ওর সমাধিত মুখটাতে ঘরে জ্বালা সাদা টেবিল ল্যাম্পের আলো যেন সচ্ছলতা তৈরি করে দিয়েছে আমার মনে। আখি জল তার কাজলকে বেয়ে বেয়ে নিচে গড়িয়ে আনছে। আমার হাসি দেখে মিতু বলল, দেখুন, আপনার সাথে আমি একদমই মজা করছি না। তাহলে কি করছেন? আমি সিরিয়াস। আমি দীর্ঘ এক শ্বাস ফেললাম। মিতুর কান্নারত মুখটা কেন জানি না অনেক বেশি মায়াবী লাগছে। কান্না করার ক্ষেত্রেও যে মুখে এক প্রকার টোল পড়ে তা আগে কোনোদিন দেখিনি আমি। আমি বললাম, কিন্তু কেন? আমি তো আপনার স্বামী। কাগজ কলমে, কিন্তু আমি আপনাকে মন থেকে মেনে নিতে পারবো না। আপনি আমার কাছে আসবেন না। আমার কাছে আসলে আমি আত্মহত্যা করব। আমি মিতুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মুখটাতে অজস্র মায়া। মিতু কাঁদলে ওর হালকা লম্বা নাকের ডগা লাল হয়ে যায়। সে কি জানে? মায়াবী অধনায় আমি নিজেকে আটকে ফেলছি বারবার। আমি আবারও দীর্ঘ এক শ্বাস ফেলে বললাম, এই বিয়েতে আপনি কবুল বলেননি? বলেছি, কিন্তু চাপে পড়ে। কিন্তু কেন? আমি রাফাত নামের একজনের সাথে প্রেম করতাম। এই রাফাত স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেছে, কিন্তু আমার স্কলারশিপ পেতে এখনো 2 মাস বাকি। আর বাবা জোর করে আপনার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। যেভাবেই হোক আমাকে রাফাতের কাছে যেতেই হবে। এখন আমি কি করব? কথাটা শোনার পর বুকটা ধক করে উঠল। কান্নাময়ী মায়াবীকে আমি কি তবে হারাতে বসেছি? সব কিছু যেন বিচিত্র মনে হতে লাগলো। কিছুটা আকাঙ্ক্ষা ছিল এরকম একটা রাতকে নিয়ে। ইচ্ছে ছিল দুজনে খোলা রাস্তায় খালি পায়ে হাঁটবো বিয়ের দিন। ইচ্ছে ছিল ওর হাত ধরে হাঁটবো অনেকখানি পথ। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে। রাস্তার হলুদে আলোর ল্যাম্পপোস্টের আলোতে বৃষ্টির গতিপথে নিজেদেরকে মেলে ধরব। বৃষ্টিতে ভিজতে ভিজতে ওর সামনে হাঁটু মুড়ে বসে বলবো, আমি তোমার জানালাই মেঘবন্দি আকাশ হব। তুমি বিষণ্ণ মনে ক্লান্ত চোখে ওই দূর আকাশে তাকিয়ে দেখো। আমি নানা রঙের মেঘ হয়ে তোমার মুখে এক মুঠো হাসি ফোটাবো, যে হাসিতে বাঁচতে ইচ্ছে করবে 100 বছর। আমি রাফাতের কাছে যেতে চাই। আমি ওকে অনেক ভালোবাসি। মৃত্যুর কথাতে ভাবনাতে ফিরলাম। মনে সব ইচ্ছে অনুভূতিগুলো আজ বড্ড হট্টগোল শুরু করেছে। অনিচ্ছাগুলো এসে ইচ্ছেগুলোকে তাড়িয়ে নিজেদের বসতি স্থাপন করছে। আমি বললাম, আপনি রাফাদের কাছে যাবেন, আমি সেই ব্যবস্থা করব। মানে? আপনি আমার বউ হিসেবে পড়ালেখা করবেন, বাকিটা আমি করব। আর কিছু না বলে ব্যালকনিতে চলে আসলাম। কি করব বুঝতে পারছি না। কখনো কাউকে ভালোবাসিনি। পড়াশোনাতে খুব বেশি ভালো ছিলাম সেরকমও না। তবে মা বাবা আমাকে নিয়ে তাদের স্বপ্ন পূরণে পাঠিয়ে দেয় বুয়েটে। সেখানে জীবনের অনেকটা সময় ব্যয় করেছি পড়াশোনাতে। মা বাবার লালিত স্বপ্নগুলোকে নষ্ট হবে ভেবে কখনোই কারোর সাথে প্রেমে জড়ায়নি। ইচ্ছে ছিল একেবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। কিন্তু আমার বউ যে, সে তো অন্য কারো অনুভূতিতে বাধা। বিচিত্র মানুষের মন। যেখানে যে মানুষটা তাকে চায় না, মন সেখানে বিপরীত মানুষটাকেই বারবার চায়। এটা ঠিক আবেগ নাকি আকাঙ্ক্ষা আমি বুঝতে পারি না, নাকি ভালোবাসা। মোটা ফ্রেমের চশমাটা শার্টের হাতা দিয়ে মুছে নিলাম। মিতুকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল। মিতু হলো আম্মুর পছন্দ করা একটি মেয়ে। যখন ওকে দেখতে যাই ওর মায়াতে আটকে গিয়েছিলাম। তারপর সারাত ব্যালকনিতে ইজি চেয়ারে বসে কাটিয়ে দিয়েছি। খুব সকালে মিতুকে ডাকতে গেলাম, উঠুন, মানুষজন এসেছে। তারা যেন কিছুতেই বুঝতে না পারে আমাদের মাঝে সম্পর্কের ফারাক। আর কিছু না বলে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। মিতুকে যতবার দেখছি ততবারই নিজের মনের অনুভূতিগুলো কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে।
বিয়ের সব ঝামেলা মিটিয়ে আমি আর মিতু শহরে চলে এসেছি। পরিবারের সবাই গ্রামেই থাকে। আমি থাকি চাকরির জন্য আর মিতু থাকে পড়াশোনার জন্য। আমরা দুজনে স্বামী স্ত্রী হলেও বন্ধু হিসেবে থাকছি আলাদা রুমে। ভালো হয়েছে গ্রাম থেকে চলে এসেছি, না হলে সবার সামনে অভিনয় করতে করতে মিতুর ওপর আরও বেশিভাবে দুর্বল হয়ে যেতাম। একদিন অফিস থেকে ফিরে মিতুকে বেশ খুশি খুশি দেখলাম। ওর মুখের দিকে তাকিয়ে থাকি বেশ খানিকক্ষণ। বিয়ের 4 মাসে আমি কোনোদিনও মিতুকে হাসতে দেখিনি। দুজনে একসাথে থাকলেও কখনো কেউ কাউকে প্রয়োজন ছাড়া কথা বলেনি। কেবল একটা বিষয় পরিবর্তন হয়েছে, তাকে তুমি করে বলার অধিকার পেয়েছি। মিতুও তুমি করে বলে এখন। কি ব্যাপার, আজ এত খুশি কেন? আজকে আমি অনেক খুশি। কিন্তু কেন? কারণ আমি স্কলারশিপ পেয়েছি। অভিনন্দন। আমার এইসব কৃতিত্ব তোমার। বন্ধু হিসেবে মনে করে করেছি এসব। অনেক ধন্যবাদ তোমাকে। মিতু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি ফ্রিজ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর মিতু আমাকে ছেড়ে দিল। তারপর লজ্জাতে মাথাটা নিচু করে নিল। বিয়ের পর এই প্রথম মিতু আমাকে স্পর্শ করেছে। ওর ছোঁয়াতে আমি কেঁপে উঠি। ও লজ্জামাখা চাহনি নিয়ে বলল, সরি। আচ্ছা ঠিক আছে। আমি আবার মিতুর দিকে তাকালাম। ওর চোখে মুখে খুশির আমেজ। ওর চাহনি আমাকে বারবার উন্মাদিত করে। ওর প্রতি আমি দিন দিন আরও বেশি আকৃষ্ট হচ্ছি। আচ্ছা, আমি কি তবে পাগল? নিজের বউকে তার প্রেমিকের কাছে যেতে সাহায্য করছি বলে? মিতুকে বিদেশ পাঠানোর সব ব্যবস্থা করে দিলাম। আজ মিতুর ফ্লাইট। ভেবেছিলাম আজ সকাল সকাল অফিসে বের হয়ে যাব, কিন্তু মিতু আর যেতে দিল না। আমি যেন তাকে বিমানে তুলে দিয়ে আসি। দুজনে গাড়িতে বসে বিমানবন্দরে যাচ্ছি। খুব কাঁদতে ইচ্ছে করছে। তোমার কি মন খারাপ? মিতুর কথা শুনে ওর দিকে তাকালাম। ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমি ওর থেকে চোখ সরিয়ে নিলাম। মুখে যথাসম্ভব হাসি নিয়ে বললাম, না, আজকে আমার মন ভালো, কারণ একজনের মনের আশা পূরণ করতে পেরেছি। আর একজন কাছের মানুষ হয়ে যদি আশা পূরণ করা যায়, তাহলে এর থেকে খুশির কাজ আর হতে পারে বলো? আজ আমি অনেক খুশি। তুমি তোমার কাছের মানুষের কাছে যাবে। আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু আমি কি করব বলো? তোমার দোষ নেই, দোষ আমার ভাগ্যের। আর কোনো কথা বললাম না। মিতুর মুখের দিকে বারবার আর চোখে তাকাচ্ছি। ওকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু সাহস নামক অদেখা বস্তু আমার মনের 4 দেওয়ালের ধূলিকণাতে চাপা পড়ে গেছে। একটু পর এয়ারপোর্টে চলে আসলাম। গাড়ি থেকে নামলাম। আচ্ছা, আমি কি তোমার কাছের মানুষ? মিতুর প্রশ্ন শুনে ঠিক কী বলবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি বললাম, কেন? আসলে তখন না বললে যে কাছের মানুষের জন্য সব কিছু করা যায়? না মানে, তুমি তো আমার বন্ধু, তাই বন্ধু তো কাছের মানুষই হয়। মিতু আর কিছু বলল না। আমার দিকে তাকিয়ে একটু হাসলো। ও যখন চলে যাবে তখন সাহসের একটি কাজ করলাম। হুট করে ওর ডান হাত ধরে ফেললাম। মিতু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। বিয়ের পর প্রথম আমি নিজে থেকেই ওকে স্পর্শ করেছি। মিতু আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। কখন যে চোখে পানি এসেছে বুঝতে পারিনি। আড়াল করে মুছে নিলাম। তারপর ওকে ছেড়ে দিয়ে বললাম, সরি। ইটস ওকে। সাবধানে যাবে, নিজের খেয়াল নেবে। যাই। মিতুকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম এয়ারপোর্ট এরিয়াতে। চারদিকে কাশবন। গাড়ি থামিয়ে গাড়ির সামনের ওপরে যেয়ে বসলাম। সিগারেট ধরলাম। পকেট থেকে মানিব্যাগ বের করলাম। সেখানে আমার আর মিতুর বিয়ের ছবি। ও আমার পাশে বসে আছে লজ্জামাখা মুখে। ছবিটা বের করে ছুঁড়ে ফেলে দিলাম। খুব কাঁদলাম। নিজেকে সংযত করতে পারছি না। সারাদিন মনকে ভালো করার জন্য অনেক জায়গাতে গেলাম। সন্ধ্যার কিছু সময়ে বাড়িতে আসলাম। যখন বাড়িতে আসলাম বেশ অবাক হলাম। বাড়ির দরজা খোলা আছে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে দরজাতে লক করে গিয়েছিলাম। তাহলে খুলল কে? চাবি তো আমার কাছে আর মিতুর কাছে থাকতো। তবে কি চোর এসেছে? আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করতেই আমার চোখ ছানা ভরা। সোফাতে শুয়ে শুয়ে বেশ আরামে টিভি দেখছে মিতু। আমার দিকে একবার তাকালো, তারপর আবার টিভি দেখতে মন দিল মিতু।
আমি অবাক চোখে তাকিয়ে রইলাম খানিকক্ষণ। তুমি তুমি এখানে কেন? তুমি না তো তুমি না তো কে থাকবে এখানে? না মানে, তোমার তো আজ বিদেশে যাওয়ার কথা। আমি চাইনি। কেন? একটা গুরুত্বপূর্ণ জিনিস ফেলে রেখে গিয়েছি তাই। আমাকে বলতে আমি খুঁজে দিতাম। সেই জিনিস খোঁজা লাগবে না, পেয়েছি। কি এমন জিনিস যেটার জন্য তুমি আজ বিদেশে যাওয়া বন্ধ করলে? তুমি। সব শেষে বুঝতে পারলাম তুমিই আমার জরুরি, যেই জরুরি জিনিসকে ছেড়ে গেলে সুখটাই হারিয়ে যাবে। তুমি আমার জন্য এত কিছু করলে, কিন্তু সেই তোমাকে ছেড়ে গেলে আমি বিবেকের কাছে সারা জীবন আসামি হয়ে থাকব, যেটা আমি কোনোভাবেই চাই না। কিন্তু সেই ছেলেটা? যদি আমাকে ভালোবাসতো তাহলে এতদিনে আমার খবর নিত, কিন্তু তা করেনি। তুমি আমার পাশে থেকেছো, আর তোমাকে ছেড়ে আমি সুখী হলেও নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু কিসের কিন্তু? তোমার কোনো আপত্তি আছে? থাকলে বলো, আমি তোমার থেকে চলে যাচ্ছি। কি বলবো বুঝতে পারছি না। কেবল মাথাটা কেমন চক্কর দিতে লাগলো। এভাবে মৃত্যু চলে আসবে কখনোই ভাবতে পারিনি। আমি ঠিক খুশিতে হাসবো না রাগে কাঁদবো বুঝতে পারছি না। তবে এটা শিওর যে মিতু এখন আমাকে ভালোবাসবে। তাই আমার উচিত ওকে আজ একটু কষ্ট দেওয়া, যেন বুঝতে পারে আমি তার বিরহে কষ্ট পেয়েছি কতটা। তাহলেই তো হবে সুখের পরিসমাপ্তি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।